গণটিকা কর্মসূচির শেষ দিনে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল, হুড়োহুড়ি, অনিয়মের অভিযোগ, ধৈর্য ধরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। এখানে এসে 5-6টা লাইন হয়ে গেছে। যে পরিস্থিতি হচ্ছে তাতে করে করোনা ভাইরাস আরো বাড়বে। মানুষ মাঝখানে কি লিগা 5 দিন ধরে আইতেছে, সিরিয়ালে পড়িনি। কোটি কোটি লোক রেজিস্ট্রেশন করেছে, আমরা একবারে সব দিয়ে দিতে পারবো না। শনাক্ত সামান্য কমলেও করোনায় টানা 19 দিন, মৃত্যু 200-র ওপরে। যারা মারা যাইতেছে তারা ম্যাক্সিমামে আইসিইউ ভাবে মারা যাইতেছে। ডাক্তাররা বলছে আইসিইউ হয়তো লাগতে পারে, এখানে সিট নাই। আমরা চেষ্টা করতেছি, কোনো দিকেই পাচ্ছি না। শিক্ষা প্রতিষ্ঠান বাদে 19 তারিখ থেকে খুলে যাচ্ছে সবকিছু। পর্যটন কেন্দ্রে অর্ধেক সমাগমের নির্দেশ। পানিতে ডুব দিয়ে আপনি কতক্ষণ থাকবেন? মাঝে মাঝে তো আপনাকে পানি থেকে উঠে এসে শ্বাস নিতে হবে, অক্সিজেন নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি নিতে আশাবাদী সরকার। ফর্ম পূরণ শুরু, খুশি শিক্ষার্থীরা। গত বছরের চেয়ে 60 গুণ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালে হিমশিম অবস্থা, খালি নেই আইসিইউ। চলতি মাসে আরও বাড়ার শঙ্কা। পাটটানা নৌযানকে বানানো হয়েছে ফেরি। 100 বছরের পুরানো ফেরি চলছে শিমুলিয়া বাংলা বাজার রুটে, নেই দক্ষ চালক। বিআইডব্লিউটিসির সেবার মান নিয়ে প্রশ্ন। এবং 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে একই রেটে মিলবে ইন্টারনেট। মূল্য বেঁধে দেয়ায় 90% কম দামে সেবা নিতে পারবে আইএসপি প্রতিষ্ঠানগুলো। গণটিকা কর্মসূচির শেষ দিনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। টিকা না পেয়ে কোথাও কোথাও দেখা দেয় বিশৃঙ্খলা। না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। অনিয়মের অভিযোগ ছিল রাজধানীর কোনো কোনো কেন্দ্রে। আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, চলতি সপ্তাহে 1 কোটি টিকা আসছে। এ পর্যন্ত 1.25 কোটি মানুষ টিকা পেয়েছে বলেও জানান মন্ত্রী। বৃহস্পতিবার সকাল থেকেই এই কেন্দ্রে যারা টিকা নিতে লাইনে দাঁড়িয়েছিলেন সবারই অভিযোগ অব্যবস্থাপনার। অনেকেই নিয়ম ভেঙে ভিন্ন পন্থায় ভেতরে গিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। পরিচয় আমাদের এলাকা বড় ভাই, হ্যাঁ সারা ঢুকে আমার জানা মতো ঢোকেনি ভাই, যেহেতু আমি গেটে দাঁড়ায় আছি। এদিকে গণটিকা কার্যক্রম শেষ দিনেও 2 সিটির প্রায় 125টি কেন্দ্রে মানুষের ঢল নামে। ঘন্টা হিসাবে কেউ 12 থেকে 14 ঘন্টাও অপেক্ষা করেছেন 1 ডোজ টিকা নিতে। 5 দিন ধরে আইতেছে, সিরিয়ালে পড়িনি। আজকে আল্লাহ ফালাইছে। আমরা গতকালই সিরিয়াল দিয়ে গেছি, গতকাল দিছি তো আজকে আমাদের নাম রেখে ঢুকাইছে। যদিও এখানেও ছিল নানা অসঙ্গতি। একদিকে রাতভর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, অন্যদিকে নানা প্রভাব খাটিয়ে বিকল্প পথে অল্প সময়ের মধ্যেই টিকা নিয়ে বাড়ি ফিরেন কেউ কেউ। ক্যামেরায় ধরাও পড়ে এমন চিত্র। আমি আসলে জানি না, উনি আমাকে বললো যে আমার এখানে সিরিয়াল ছিল, এর জন্য আমি আসছি। না না, আমার লোক আর ছিল আরেকজন, তার বদলি সে দাঁড়াইছে। আবার বেলা 11টা বাজতে না বাজতেই শেষ নির্ধারিত 350 ডোজ। সেক্ষেত্রে বিশেষ এই আয়োজনের শেষ দিনেও টিকা না পেয়ে ক্ষোভ ছাড়েন অনেকেই। অনেক কষ্ট করতেছি, এখন পর্যন্ত ভ্যাকসিন পাই নাই। সকালে আইছে, এখন কয় যে নাই। টিকা নেয়ার চাহিদা যখন বাড়ছে, সেই সময় শঙ্কা মজুত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, চলতি সপ্তাহে 1 কোটি টিকা আসছে। বিভিন্নভাবে ভ্যাকসিন পাচ্ছি, আমরা কোভ্যাক্স থেকে ভ্যাকসিন পাচ্ছি, আমরা নিজেরাও ক্রয় করছি। আমাদের যদি 80% লোককে ভ্যাকসিন দিতে হয়, তাহলে পরে 26-27 কোটি ভ্যাকসিন লাগবে। আমরা এত ভ্যাকসিন একবারে তো পাবো না, আমরা রাখতেও পারবো না। একই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, হাসপাতালে শয্যা বাড়ানো আর সম্ভব নয়। টিকা নেয়ার পাশাপাশি সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আমরা বলতে চাই, একই চিত্র রাজধানীর বাইরেও। মডার্না টিকা শেষ হওয়ার খবরে রেজিস্ট্রেশন না করেই কেন্দ্রে ভিড় করেন বহু মানুষ। এ সময় হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। আর টিকা কেন্দ্রগুলোতে বরাবরের মতো উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। মডার্না টিকা শেষ হবে,
এমন খবরে বৃহস্পতিবার সকাল থেকেই রংপুর মেডিকেলের টিকা কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়েন হাজার হাজার মানুষ। আগে টিকা নেয়ার প্রতিযোগিতায় শুরু হয় হুড়োহুড়ি। যেহেতু করোনা ভাইরাসের জন্যই টিকা দেওয়া, কিন্তু যে পরিস্থিতি হচ্ছে তাতে করে করোনা ভাইরাস আরো বাড়বে। সিরিয়াল ছাড়া লোকগুলো সরে দিয়ে চলে হচ্ছে সামনে। এখানে এসে 5-6টা লাইন হয়ে গেছে, এখানে কোনো ম্যানেজমেন্ট নাই, কোনো কিছু নাই। জেলার সিভিল সার্জন জানান, রংপুর মেডিকেল কেন্দ্রে একই সঙ্গে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 40 থেকে 50,000 ডোজ রয়েছে। মডার্না ভ্যাকসিনের ফার্স্ট ডোজ বন্ধ হয়ে যাচ্ছে। 14 তারিখ থেকে আমরা সেকেন্ড ডোজ শুরু করব। চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রেও টিকা নিতে চলে প্রতিযোগিতা। বৃহস্পতিবার ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করতে থাকেন। দ্বিতীয় ডোজের SMS আসলেও মডার্নার টিকা না পেয়ে ফিরে যান প্রত্যাশীরা। নানা অনিয়মের অভিযোগ করেন তারা। এখানে এত হয়রানির অবস্থা, এটা কিন্তু নিয়ম না। কইছে সবাইকে দিব মেসেজ সারা, আবার মেসেজ দিব, এই তালিমানি কয়। এদিকে গণটিকা গ্রহণের শেষ দিনে নারায়ণগঞ্জেও ছিল উপচে পড়া ভিড়। এমনকি টিকা কেন্দ্রের বাইরে দেখা গেছে দালালদেরও। মানুষ মাঝখানে কি লিগা চিন্তা আছে, কেউ আত্মীয়তা আছে যার জন্য দেখতেছে আর ঢুকাই দিতেছে। এছাড়া গণটিকা কার্যক্রমের শেষ দিনে নওগাঁর নিয়ামতপুর সহ দেশের কয়েকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় টিকাদান কর্মসূচি। সাবিত সারোয়ার, সময় সংবাদ। করোনা পরিস্থিতি ও টিকাদান কর্মসূচি নিয়ে কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি। যাচ্ছি তার কাছে। বাপ্পি, আমরা দেখলাম যে করোনার টিকা নিতে গিয়ে হুড়োহুড়ি, কিন্তু একটি বিষয় যে এই যে গণটিকার মতো মহতী উদ্যোগ, এখানে বলা হচ্ছে যে কেউ এসেই টিকা পাচ্ছেন, আবার কেউ কিন্তু 2-3 দিন অপেক্ষা করেও টিকা পাচ্ছেন না। ঠিক একইভাবে রাজধানীর পুরান ঢাকার একটা কেন্দ্রই দেখা গেছে যে স্বেচ্ছাসেবীর পরিচয় অথবা হচ্ছে নানা পরিচয়, জনপ্রতিনিধির লোক বলে তারা লাইনে না দাঁড়িয়ে টিকা নিয়ে নিচ্ছেন। এই যে যে ছোট ছোট ঘটনা, এগুলো কিন্তু গণটিকার মতো যে মহৎ যে উদ্যোগটা তাকে প্রশ্নবিদ্ধ করছে। এসব বন্ধে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে? ধন্যবাদ রাব্বি। রাব্বি, আপনি যে বললেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, মানুষ নানা ধরনের ঝামেলায় পড়ছেন, এটা স্বাভাবিক, কিন্তু এটা দিয়ে কিন্তু একটা আশার খবর আমরা পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ টিকা নেওয়ার জন্য, যে একটা তাড়াহুড়া করে টিকা নিয়ে ফেলবেন, টিকা নেওয়া যে উচিত, এই যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে সচেতনতা এবং এক্ষেত্রে সরকারের যে টার্গেট ছিল যে প্রান্তিক জনগোষ্ঠী যারা হচ্ছে সুরক্ষা অ্যাপসের আওতায় আসতে পারছেন না অথবা এই সুবিধাটা পাচ্ছেন না অথবা কিছুটা হলেও এড়িয়ে যাচ্ছেন, সেই যে টার্গেট ছিল সরকারের যে এই প্রান্তিক জনগোষ্ঠীকে গণটিকার বিশেষ যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আওতায় আনার, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের সফলতা আমরা বলতে পারি। যদিও কিছুটা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, এই বিশৃঙ্খলা কিছু ক্ষেত্রে তো অবশ্যই ইতিবাচক, যে মানুষের মধ্যে এক ধরনের টিকা গ্রহণের যে প্রবণতা সেটি তৈরি হয়েছে। রাব্বি, একটু দেখতে চাই যে গত 7ই আগস্ট থেকে আজকে পর্যন্ত 12ই আগস্ট পর্যন্ত যে গণটিকা কার্যক্রমের যে বিশেষ ক্যাম্পেইন, সেই বিশেষ ক্যাম্পেইনে কাদেরকে লক্ষ্যমাত্রা ছিল টিকা দেওয়ার। আমরা দেখতে পাচ্ছি 25 বছর ও তার বেশি বয়সী জনগোষ্ঠী, অগ্রাধিকার ভিত্তিতে 50% জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী। আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে বিষয়গুলো দেয়া আছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে সরকার বিশেষ একটি টার্গেট বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই কিন্তু এই গণটিকার যে বিশেষ ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটি 6 দিন ব্যাপী আমরা দেখেছি হয়েছে। কোনো জায়গায় কম বেশি আছে, সুবিধাজনক সময়েও কিন্তু অনেকে করতে পেরেছেন, সেই ব্যবস্থাপনাটা ছিল। এবং আমরা দেখেছি রাব্বি, আপনি লক্ষ্য করবেন যে রোহিঙ্গাদের জন্য কিন্তু এবার টিকার আওতায় আনা হয়েছে এই ক্যাম্পেইনের মাধ্যমে। পাশাপাশি আমরা দেখেছি যে দুর্গম অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমেও কিন্তু টিকা দেয়া হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সরকারের যে একটি সিদ্ধান্ত ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ইতিবাচক এবং সরকারকে এক্ষেত্রে সফলতা দিতেই হয়। তবে টিকা যে কিছুটা সংকট আছে এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু ধাপে ধাপে টিকা আসছে, এ কারণেই কিন্তু টিকা। তাহলে সারা দেশে কতজন মানুষ এতদিন পর্যন্ত নিবন্ধন করেছেন বা টিকা নিয়েছেন? রাব্বি, আমরা যেটা জানি যে গত 7ই ফেব্রুয়ারি কিন্তু গণটিকা কার্যক্রম শুরু হয় এবং সে থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গতকালকের একটি তথ্য আমার কাছে রয়েছে, সেই তথ্য যদি আমরা দেখি সেখানে দেখা যাচ্ছে টিকার জন্য নিবন্ধন করেছেন 3 কোটির বেশি মানুষ। আপনি বুঝতেই পারছেন 3 কোটির বেশি মানুষ নিবন্ধন ইতিমধ্যে তারা করে নিয়েছেন এবং টিকা নিয়েছেন 2,68,827 ডোজ। এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম ডোজ টিকা নিয়েছেন 1,50,23,562 ডোজ, দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 50,65,265 ডোজ। অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং এটি অবশ্যই আমি বলবো যে অবশ্যই ইতিবাচক। আমরা একটা সময় দেখেছি যে টিকা গ্রহণ করার জন্য মানুষ যেতেন না এবং এই যে 7 দিনের যে ক্যাম্পেইন হলো, সেই ক্যাম্পেইনের প্রথম 1 দিন 2 দিন কিন্তু মানুষের তেমন একটা আগ্রহ ছিল না, কিন্তু শেষ পর্যায়ে আপনি দেখতে পেয়েছেন যে রাতেও কিন্তু, গভীর রাতেও কিন্তু নারীরা
তারাও কিন্তু এসে সারা রাত অপেক্ষা করেছেন এবং সেটা কিন্তু খোদ রাজধানীতে, এবং অবশ্যই বলা যায় এটি কিন্তু অনেকটা ইতিবাচক। এবং আমরা দেখেছি যে করোনার যে এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি শনাক্ত ধীরে ধীরে কমতে শুরু করলেও টানা 19 দিন কিন্তু 200-র উপরে মানুষ মারা যাচ্ছেন, এবং সবশেষ গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 215 জন, এবং সবচেয়ে বেশি মারা গিয়েছেন ঢাকা বিভাগে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি রিপোর্ট রয়েছে, সেটি দেখে নিব। করোনায় প্রতিদিনই কেড়ে নিচ্ছে শত শত প্রাণ, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে হাসপাতাল প্রাঙ্গণ। আইসিইউ ও শয্যার জন্য হাসপাতালগুলোতে ছোটাছুটি করছেন স্বজনরা। রোগীর অতিরিক্ত চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ। যারা ভর্তি হয়েছেন তারাও আছেন চরম উৎকণ্ঠায়। চট্টগ্রাম বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 54 জন, এর মধ্যে কুমিল্লার 11 জন এবং চট্টগ্রাম ও চাঁদপুরে মারা গেছেন 9 জন করে। 8153 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1883 জনের। অক্সিজেন স্যাচুরেশন ছাড়াও আরও অনেক কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, কিডনির সমস্যা থাকে, এসব কারণে বয়স্করা মারা যাচ্ছেন বেশি। খুলনা বিভাগে কিছুটা কমে একদিনে মৃত্যু হয়েছে 28 জনের, তবে খুলনা ও সাতক্ষীরায় একজনও মারা যায়নি। সবচেয়ে বেশি কুষ্টিয়ায় মারা গেছেন 10 জন। করোনা ও উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মারা গেছেন 22 জন, এর মধ্যে সিলেটেরই 15 জন। ডাক্তাররা বলছে আইসিইউ হয়তো লাগতে পারে, এখানে সিট নাই। আমরা চেষ্টা করতেছি, কোনো দিকেই পাচ্ছি না। বর্তমানে শ্বাসকষ্ট, এখন আমরা মনে করেন অসহায়। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে রংপুর বিভাগে 16, বরিশাল বিভাগে 12, ময়মনসিংহ বিভাগে 10 এবং রাজশাহী বিভাগে 8 জন মারা গেছেন। সাবিত সারওয়ার, সময় সংবাদ। রাব্বি, প্রতিবেদনটি দেখলেন? হ্যাঁ বাপ্পি, আমরা প্রতিবেদনে দেখলাম যে টানা 19 দিন ধরেই 200-র উপরে করোনায় মৃত্যুর হার, এবং সংক্রমণ কিন্তু এখনো যেই 5% নিচে থাকলে আমরা বলি সন্তোষজনক, সেই পর্যায়ে আসে নাই। কিন্তু তারপরেও কিন্তু 19 আগস্ট থেকে আজকের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে বিনোদন পার্ক বা এই ধরনের যত পর্যটন জায়গাগুলো আছে সেগুলো 50% আসন খালি রাখার সাপেক্ষে খোলা হবে। এই ক্ষেত্রে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন? এই পর্যায়ে এসে কতটা যৌক্তিক বলে মনে হলো? রাব্বি, যদি বলতে হয় যে করোনা থেকে বেঁচে ওঠার যে উপায়, সেক্ষেত্রে তো ঘর থেকে বেরিয়ে হওয়া যাবে না, কিন্তু তারপরেও কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপট কি বলছে? বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি দেশ কিন্তু অনেক দিন থেকে লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ তারাও কিন্তু বাস্তবায়ন করেছেন, পাশাপাশি কিন্তু তারা জীবন জীবিকার দিকেও কিন্তু ফিরে গিয়েছেন। আমরা কিন্তু সেটিই দেখতে পাচ্ছি সরকারের উদ্যোগ। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবারই বলছেন এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, কিন্তু সব থেকে যে বিষয়টি কঠিনভাবে মেনে চলতে হবে সেটি তো অবশ্যই স্বাস্থ্যবিধি। অর্থাৎ আপনি যে বিষয়গুলো বললেন যে পার্ক খুলছে বা বিভিন্ন যে বিষয়গুলো আবার স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে অর্ধেক রেখে, সেক্ষেত্রে কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত একটি যে আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা একটু দেখব গত 24 ঘন্টার করোনার সার্বিক পরিস্থিতি। আমরা এই প্রতিবেদনে দেখেছি, কিন্তু তারপরে এখানে একটু সংখ্যাতাত্ত্বিকভাবে দেখে নিতে চাই। গত 24 ঘন্টা নমুনা পরীক্ষা করা হয়েছে 45,078টি, শনাক্ত হয়েছেন 10,126 জন, শনাক্তের হার 22.46% এবং মৃত্যু, যেটি আগেই বলেছি, 215 জন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুষ মারা গিয়েছেন 107 জন, নারী মারা গিয়েছেন 108 জন। রাব্বি, পুরুষ এবং নারীর যে মৃত্যুর আমরা যে সংখ্যা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সমান পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, পুরুষ 107, নারী 108, অর্থাৎ সেটিও কিন্তু আসলে সংখ্যা। আমরা 7 দিনে যে মৃত্যু পরিসংখ্যান সেটি দেখতে চাই। গত 7 দিনে আমরা দেখতে পাচ্ছি 6 আগস্ট মারা গিয়েছেন 248, 7 আগস্ট 261, 8 আগস্ট 241, 9 আগস্ট 245, 10 আগস্ট যেটি সর্বোচ্চ সংখ্যক মারা গিয়েছেন 264 জন। এবং এই আগস্টেই কিন্তু 2 দিন, অর্থাৎ এই 10 আগস্ট এবং আমরা দেখেছি 5 আগস্ট, 2 দিনে কিন্তু 264 জন মারা গিয়েছেন এবং আজকে মারা গিয়েছেন 215 জন, যেটি আমরা শুরুতেই বললাম। এবং যদি একটু শনাক্তের হার দেখতে চাই, সেখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে শনাক্তের হার কিন্তু কমে আসছে। আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে এসে 22.46 এবং 6 আগস্ট অর্থাৎ এই ছিল 26.65%, অর্থাৎ বোঝাই যাচ্ছে 6 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে যে ব্যবধান, অর্থাৎ শনাক্তের হার কিন্তু ধীরে ধীরে কমে আসছে। এবং করোনার যখন ঠিক এই অবস্থা, ঠিক সেই সময় আমরা এসে দেখতে পাচ্ছি যে আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নিতে আশাবাদী সরকার। বিকেলে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দীপমণি, শিক্ষামন্ত্রী দীপমণি, তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেছেন এবং তিনি বলেছেন পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে এবং আজ থেকে কিন্তু শুরু হয়েছে অনলাইনে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ। এর সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে নেব।
করোনা মহামারীতে অফিস আদালত দোকানপাট গণপরিবহন সহ প্রায় সবকিছু স্বাভাবিক চললেও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ১.৫ বছর ধরে ক্লাসের মুখ দেখেননি শিক্ষার্থীরা। এ অবস্থায় অনলাইনে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়েছে। মহামারী চলায় এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। দীর্ঘদিন পর শিক্ষা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। নতুন করে প্রিপারেশন নিতেছি, আর এটার জন্য আমি খুবই আনন্দিত। আমি অটো পাস চাই না, আমরা পরীক্ষা দিয়ে নতুন একটা ক্লাসে উত্তীর্ণ হতে চাই। শুনে খুব খুশি যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে। ফর্ম পূরণ চলবে 25 আগস্ট পর্যন্ত, ফি পরিশোধ করা যাবে 30 আগস্ট পর্যন্ত। এদিকে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী জানান, নভেম্বরে এসএসসি আর ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার ব্যাপারে আশাবাদী সরকার। এসএসসি আশা করছি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ডিসেম্বরের গোড়ার দিকে আমরা পরীক্ষা নিতে পারবো। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। শিক্ষার্থীরা বইটা পড়ে এবং এই অ্যাসাইনমেন্টগুলো করে, তাহলে তাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের ওপরে পুরোপুরি প্রস্তুতি নেওয়া সম্ভব। সেভাবেই ডিজাইন করা হয়েছে। 2020 সালের 18 মার্চ থেকে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, একটি আশাবাদের খবর হয়তো আপনি শুনলেন। হ্যাঁ, বাপ্পি, আপনি বলছিলেন যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার বা করার যে সরকারের যে একটি চিন্তা, এবং শিক্ষার্থীরাও কিন্তু উল্লাস করছেন যে আসলে তারাও চান না অটো পাস। কিন্তু একটা বিষয় যে শিক্ষার্থীদের মধ্যে যে 18 না করার কারণে অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না, নিতে পারছেন না। সেই ক্ষেত্রে আমরা সব কিছু খোলার পরও এই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আর কত সময় লাগতে পারে, বা আবার সেই আমরা যে পুরনো ক্যাম্পাসের যে হইহুল্লোড় সেটি দেখতে পাবো? রাব্বি, আপনারা এখানে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর আমি দিতে চাই এইভাবে যে আপনি যে বললেন 18 বছর বয়স একবার কিন্তু করা হয়েছিল, ঘোষণাও দেওয়া হয়েছিল, কিন্তু সবশেষ আমরা দেখেছি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এই যে গণটিকা কার্যক্রম শুরু হলো 7 আগস্ট থেকে, তার আগের দিন অর্থাৎ 6 আগস্ট তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন, যেখানে স্বাস্থ্যমন্ত্রী আসার কথা ছিলেন, তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি। এবং সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কিন্তু বলেছেন যে 18 বছর করার একটা উদ্যোগ বা তারা একটা পরিকল্পনা করেছিলেন, কিন্তু তারা সেখান থেকে সরে এসেছেন একটি কারণে, সেটি হচ্ছে 18 বছর যদি করা হয় সেক্ষেত্রে যদি কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হয়, সেই বিশৃঙ্খলা তারা সামাল দিতে পারবে না। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে যে এনআইডি অনেকেরই 18 বছর অনেকেরই আসেনি। এখন আপনি দেখেন এই যে 25 বছর যে বয়সসীমা ধরে যে গণটিকা কার্যক্রম 7 দিন চললো, সেখানেই যে বিশৃঙ্খলা সেটা আপনি কিন্তু নিজেই দেখলেন। সেক্ষেত্রে 18 বছর যদি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হতো, সেটা কিন্তু ব্যাপক আকারে বিশৃঙ্খলা তৈরি হতো, সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। এবং সেখান থেকে বা সেরকম একটি আশঙ্কা থেকে কিন্তু সরকার সরে এসেছে। আমরা একটু দেখে নিতে চাই আপনার দ্বিতীয় প্রশ্নটি। আপনি যে বললেন যে আবার সেই স্বাভাবিক কার্যক্রমে শিক্ষার্থীরা কবে নাগাদ যেতে পারবেন, তার একটি আমার কাছে একটু তথ্য রয়েছে। সেই তথ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষার্থীদের যে টিকাকরণ প্রক্রিয়া, সেখানে দেখতে পাচ্ছি টিকা নিয়েছেন সরকারি পর্যায়ের প্রায় সব শিক্ষক, এবং টিকার রেজিস্ট্রেশন করেছেন 2 লাখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, এবং টিকার জন্য 34,000-এর বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন। এই হলো তথ্য। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর মধ্যে টিকা নিয়েছেন 2,78,426 জন, এবং বাকি আছেন প্রায় 84,000-এর মতো শিক্ষক। অর্থাৎ আপনি যেটি বললেন যে রাব্বি, স্বাভাবিক পর্যায়ে ফিরতে কি করতে হবে, অবশ্যই স্বাভাবিক পর্যায়ে গেলে শিক্ষক শিক্ষার্থী এছাড়া কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে কিন্তু টিকার আওতায় আনতে হবে, এবং সেই টিকার আওতায় আনার জন্য সরকারের কিন্তু উদ্যোগ আছে। এবং সেটা যেহেতু সবকিছু খুলে দেওয়া হচ্ছে, অবশ্যই স্বাস্থ্যবিধি তো মানতেই হবে। বাপ্পি, ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দেশের সার্বিক করোনা পরিস্থিতি, টিকাদান কার্যক্রমের সর্বশেষ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। গত বছরের চেয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে 60 গুণ। আক্রান্তের 90%ই ঢাকায়। মুমূর্ষু শিশুদের জন্য হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ সংকট। তাই বিশেষজ্ঞদের শঙ্কা, আবহাওয়া বিবেচনায় চলতি মাসে আরও বাড়তে পারে রোগী। রাজধানীর মোহাম্মদপুর থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 7 দিন ধরে আছেন শিশু হাসপাতালে ফাতিমা নূর জান্নাত। ডেঙ্গুর ভয়াবহতায় হাসপাতালে তাকে নিয়ে পরিবারের প্রতি মুহূর্তের এক যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধে সামিল ডাক্তার, নার্স সবাই। এই হাসপাতালে গড়ে প্রতিদিন শিশু ভর্তি হন 10 থেকে 12 জন। সন্তানের এমন পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ। প্রথম বাচ্চা জ্বর শুরু হয়, জ্বর উঠতে উঠতে 106 জ্বর উঠে গেছিল। রক্ত পরীক্ষার পরে ধরা পড়ছে ডেঙ্গু,
তাড়াতাড়ি করে এই জায়গায় আইছি। যতটুকু সতর্ক রাখা দরকার ততটুকুই তো রাখি, কিন্তু তার মাঝখান থেকে কিভাবে কি হলো আসলে তো বুঝতে পারলাম না। সিটি কর্পোরেশনের অবশ্যই দায়বদ্ধতা এটা থাকবেই, কেন থাকবে না, কারণ এটা মনিটর করার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। পরিসংখ্যান বলছে গত বছরের চেয়েও নাজুক বর্তমান অবস্থা। গত বছরের জুনে 20 জন, জুলাই 23 জন, আগস্টে 68 জন ডেঙ্গু আক্রান্ত হয়। আর এবারের আগস্টেই গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 250 জন করে। চলতি বছরের জুনে 272 জন, জুলাই 2286 জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। এরই মধ্যে শুধু ঢাকা শিশু হাসপাতালে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেছে 5 জনের। আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে কিন্তু আসলে ডেঙ্গু এটা আউটব্রেকটা আরও 2018-র মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে, তা না হলে নিয়ন্ত্রণ কঠিন হবে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গুকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সমন্বিত মশক ব্যবস্থাপনাকে বিজ্ঞান ভিত্তিকভাবে সারা বছর ব্যাপী চলমান থাকতে হবে। চলতি বছর সারা দেশে এখন পর্যন্ত 4000-এরও বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যার বেশিরভাগই ঢাকায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কথায় কথায় রিমান্ড নিয়ে প্রশ্ন তুলছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা, যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যা হয় সব আইন অনুযায়ী। আফজাল হোসাইনের আরও একটি রিপোর্ট। সাম্প্রতিক সময়ে চিত্রনায়িকা পরিমণি, পিয়াসা, মৌ, হেলেনা জাহাঙ্গীর সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হয়েছে মাদক সহ 12টি মামলা। এসব মামলায় ঘুরে ফিরে আদালতে হাজির করে বিচারকের অনুমতি নিয়ে তাদের রিমান্ডে নিচ্ছে পুলিশ। এই কদিনে তাদের 100 দিনেরও বেশি রিমান্ডে নিতে চেয়ে আবেদন করে তদন্ত কর্মকর্তারা। আদালত তাদের 53 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এতে রিমান্ডের বিধানটি যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে অনেক সময় বিচারিক মনোভাব দেখান না বিচারকরা, সে কারণে রিমান্ডের যাচ্ছেতাই ব্যবহার হচ্ছে। ম্যাজিস্ট্রেটকে কিন্তু কারণ লিপিবদ্ধ করতে হবে যে কেন তিনি এই রিমান্ডের আদেশ প্রদান করলেন। অর্থাৎ যত্রতত্র রিমান্ড দেওয়ার কোনো বিধান নেই, কিন্তু সেটি কিন্তু করা হচ্ছে। রিমান্ডে নেওয়া হয় কেন? পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, তো জিজ্ঞাসাবাদ করার জন্য জেলখানা হলো শ্রেয়। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি মামলার তদন্তের স্বার্থে নেওয়া হয় রিমান্ডে। যে কোনো ক্ষেত্রে, শুধু মাদকের মাধ্যমে যে কোনো মামলায় যখন আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তখনই রিমান্ডের দরকার। রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালত বলেছেন 3 দিনের বেশি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা যাবে না। নির্যাতন করা হয়েছে কিনা তা নিশ্চিতে আগে ও পরে করতে হবে স্বাস্থ্য পরীক্ষা। এছাড়া স্বচ্ছ কাঁচ নির্মিত ঘরে জিজ্ঞাসাবাদ করারও নির্দেশনা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এ রায় মানতে দেখা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বর থেকেই সারা দেশে একই রেটে পাওয়া যাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন এর ফলে প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড সেবা পৌঁছানো আরও সহজ হবে। ডিজিটাল বাংলাদেশের পথযাত্রায় গত এক যুগে বাংলাদেশ পাড়ি দিয়েছে অনেকটা পথ। ফ্রিল্যান্সিং সহ প্রযুক্তি খাতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যা আরও বেগবান করতে ইন্টারনেট সেবাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। গত জুন মাসে ব্রডব্যান্ড ইন্টারনেটের আইএসপি পর্যায়ের দাম 3টি স্ল্যাবে বেঁধে দেওয়া হয়। 5 MBPS 500 টাকা নির্ধারণ করে বিটিআরসি। কিন্তু টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের চার্জ ও ব্যান্ডউইথের বিভিন্ন দামের অভিযোগে তা কার্যকর হয়নি। বুধবার যা সুনির্দিষ্ট করে বিস্তারিত নীতিমালা তুলে ধরে বিটিআরসি। এতে 1 সেপ্টেম্বর থেকে এক দেশ এক রেট কার্যকরে বাধা কেটে গেল। ব্রডব্যান্ড ইন্টারনেটকে কিন্তু আমাদের ওই জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের আজকের এই সিদ্ধান্ত সবচেয়ে কার্যকর একটা সিদ্ধান্ত হিসেবে কাজ করবে। তার কারণ হচ্ছে আইএসপি গুলো হয়তো এন্ড ইউজারদের কাছে যে ডেটাটা অথবা কানেক্টিভিটিটা দেয়, কিন্তু এটা বহন করে নিয়ে যাওয়ার জন্য এনটিপিএন আইআইজি তারাই আসলে মুখ্য ভূমিকা পালন করে। এবং এই মুখ্য ভূমিকা পালনকারীদেরকে যখন আমরা একটা প্ল্যাটফর্মে এনে সর্বসম্মত রেটের মধ্যে নিয়ে যেতে পেরেছি। 1 MBPS ব্যান্ডউইথে সর্বোচ্চ 8 জনকে সেবা দিতে পারবে আইএসপি প্রতিষ্ঠানগুলো। নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বিটিআরসির চেয়ারম্যান। আমাদের কাছে যদি কোনো রকমের এগুলো বাস্তবায়িত হচ্ছে না মর্মে কোনো সুনির্দিষ্ট অপারেটরের বিরুদ্ধে অভিযোগ আনে, আমরা সেগুলো অবশ্যই যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক ইওনো তাদের কাছেও কিন্তু এই অভিযোগ উত্থাপন করা যাবে। আমরা তাদেরকেও এটা
দেখভাল করার জন্য সম্পৃক্ত আমরা করব। বেসরকারি এনটিটিএন প্রতিষ্ঠানগুলো এ খাতের সরকারি প্রতিষ্ঠানের সেবার দামও নির্ধারণের দাবি জানান। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আদমজির পাট টানা নৌযানকেই জোড়াতালি দিয়ে বানিয়ে ফেলা হয়েছে ফেরি। শিমুলিয়া বাংলাবাজার রুটে নিয়মিত চলাচল করে শত বছরের প্রাচীন এই ফেরিতে। কোনো রকম আধুনিকরণ ছাড়া অন্য ফেরিগুলো চলছে 3 দশক ধরে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব 150 মিটার। মাঝে এতটা ফাঁকা সত্ত্বেও ফেরি চলাচল করতে গিয়ে সেতুর পিলারে বারবার ধাক্কা দিচ্ছে। এতে চালকদের অদক্ষতা ও ফেরিগুলোর সক্ষমতার বিষয়টি সামনে চলে আসে। শিমুলিয়া বাংলাবাজার রুটে চলাচলকারী ফেরির বেশিরভাগই পুরনো, করা হয়নি আধুনিক প্রযুক্তি সম্পন্ন। চলছে শত বছরের প্রাচীন ফেরিও। রায়পুরা ফেরিটি আদমজি জুট মিলের পাট টানা নৌযান, তাকেও রূপান্তর করা হয়েছে ফেরিতে। চালকের কারণে আমাদের ফেরি চলাচলের বিঘ্ন ঘটে। এই ফেরিগুলো আসছে 1975 সালের সেপ্টেম্বরের দিকে। পুরাতন ফেরিগুলো আছে সেই ফেরিগুলো আসলে রিপ্লেস করছে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসি বলছে ফেরি চালকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ফেরিগুলোর আধুনিকায়নের ব্যাপারে পরিকল্পনা রয়েছে। ফেরির মধ্যে 5টা ট্রাক তুলবো, 2টা বাস তুললো, আর অন্যান্য ছোট গাড়ি থাকবে। মেইন উদ্দেশ্য হলো লোডটা কমানো। পদ্মা সেতুর পিয়ারে ধাক্কা দেয়া ফেরি জাহাঙ্গীর 29 বছর আর শাহজালাল 41 বছর আগে বানানো হয়েছে। পদ্মা সেতুতে 4 বার ধাক্কার ঘটনায় চালকের অদক্ষতার পাশাপাশি ফেরিগুলোর ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। এই রুটে চলাচলকারী অধিকাংশ ফেরি মানদাতা আমলের। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। গণটিকা কর্মসূচির শেষ দিনে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল, হুড়োহুড়ি, অনিয়মের অভিযোগ। করোনায় মৃত্যু 200-র ওপরে। 19 তারিখ থেকে খুলছে পর্যটন কেন্দ্র। গত বছরের চেয়ে 60 গুণ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালে হিমশিম অবস্থা, খালি নেই আইসিইউ। চলতি মাসে আরও বাড়ার শঙ্কা। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।